দর্শক, বাংলা খবর পত্রিকার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে রয়েছেন কবি ও কলামিস্ট শামসুদ্দিন, এবং আমি সঞ্চালনা কিরণ শর্মা। তো শুরুতে আমরা ভাষার মাস গতকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাড়ম্বরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয়েছে। ভাষার জন্য বাঙালিরা যে জীবন দিয়ে যে একটি ভাষাকে শুধু বাংলাদেশের স্বীকৃতি নয়, সারা বিশ্বে এর স্বীকৃতি এবং বাংলা ভাষার পরিচিতি পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে গত 17 ফেব্রুয়ারি নির্বাচনের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হয়েছে। যে সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বিলুপ্তি ঘটে। সেই সরকারের রেখে যাওয়া যে চুক্তিগুলো, বিশেষ করে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো নিয়ে এখন ব্যবসায়ীদের মধ্যে চুক্তির পরও ব্যবসায়ীরা প্রতিক্রিয়া দিয়েছে, যে দেখিয়েছে যে এই চুক্তি আমাদের ব্যবসা বান্ধব চুক্তি হয়নি, যার কারণে ব্যবসায়ীরা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে সংরক্ষিত নারী আসনেও এক পরিবারের এক প্রার্থীর নীতি অনুসরণ করবে এই নির্বাচিত, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর আরেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যে 40% কম ভোট পেয়ে এমপি হয়েছেন কেউ কেউ। তো এরকম বিষয়টিও আমরা দেখেছি যে 40% কম ভোট পেয়ে এমপি হয়েছে। তো যাই হোক, আমরা শুরুতেই এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে চুক্তি, বাণিজ্য চুক্তি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে এই ব্যবসায়ীরা অনেকটা ক্ষুব্ধ ছিলেন যে এই ব্যবসা বান্ধব চুক্তি হয়নি, চুক্তিতে অনেকগুলো অসঙ্গতি ছিল এবং এই চুক্তির মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়টি নিয়ে বলার জন্য আমি জামশেদকে অনুরোধ জানাচ্ছি। আমি সর্বপ্রথম বাংলা খবর সম্পাদক জনাব কিরণ শর্মা সাহেব এবং যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন দূর এবং কাছে থেকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র একটা সংকটকাল উত্তরণ হয়ে একটা গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু নবনির্বাচিত সরকার, জনগণ যে প্রত্যাশা সরকারের কাছে রয়েছে, জাতি যে প্রত্যাশা রয়েছে, সে কতটুকু এই সরকার জাতির চাহিদা মেটাতে পারবে, আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এই বিষয় নিয়ে জনগণের মধ্যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এর মধ্যে যে কথাটা আমার কিরণ ভাই যে বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্য তড়িঘড়ি করে যে তাদের ক্ষমতা শেষ প্রান্তে এসে একটা ত্রয়োদশ নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে তারা একটা অসমতা, একটা বাণিজ্য চুক্তি করে খোদ বাণিজ্য উপদেষ্টা দেশ ত্যাগ দিয়ে সে বাড়ি যাওয়া হয়েছে। এটি এক বছর বা 18 মাস যে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার দেশ শাসন করলেন,
এটা তো লজ্জার বিষয় দাঁড়িয়েছে জাতির কাছে। একজন বাণিজ্য উপদেষ্টা এইভাবে জনগণকে নির্বাচনের মুখে ঠেলে দিয়ে জনগণ তখন ত্রয়োদশ নির্বাচনের ডামাডোলে কে নির্বাচিত হবে, কাকে ভোট দেবে, নানান হিসাব জল্পনা চলছিল। ওই মুহূর্তে ওই সময়টা এই চুক্তিটা তারা এই চুক্তিটা তারা করে বসে আছে। দেখুন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বলবো এই কারণে আমাদের দেশ, আমরা একটা উন্নয়নশীল দেশ। যেই দেশের সাথে আমাদের চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে একটা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। এই প্রভাবশালী রাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, নতুন যে সরকার আসবে, এই সরকার সেই চুক্তিগুলো অসংগত হলেও সেটা কিন্তু এই যে আপনার এটাকে অতি সহজে চুক্তিকে মানে অ্যাভয়েড করার মতন সুযোগ থাকে কিনা সেটা তো কঠিন হয়ে দাঁড়াইছে। আপনি তো এমনি তো আমরা ওই ভাসুরের গল্পের মতন অবস্থা আমাদের অবস্থা, যেখানে আমাদের বিপদের মধ্যে আমরা মানে নিমজ্জিত জাতি, সেখানের মধ্যে এই জাতীয় চুক্তি করে জাতিকে আরও একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ফেলে দেওয়া, এখন অর্থ দেখতে পারে না। আর একটা জিনিস আপনারা দেখছেন না, আপনি যেটা বলতেছি, বন্দর নিয়েও একই কথা একই কাজ করেছে। তৈরি করে একটা বন্দরকে নিয়ে একটা যেটা চুক্তি করতে চেয়েছিল একটু বিদেশি কোম্পানির সাথে, কিন্তু বন্দর কর্মরত শ্রমিকদের বাধার মুখে প্রতিরোধের মুখে লাগাতার ধর্মঘট কর্মসূচির মধ্যে দিয়ে সেই চুক্তিটা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু কথা হচ্ছে সেটা চুক্তির থেকে সরে আসছে সত্য, কিন্তু আমাদের যে বন্দরে প্রতিনিয়ত যে মাল খালাস হচ্ছে, এখন যে জ্বর সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত, একদিকে রমজান আসছে, একদিকে মাহে রমজানের পণ্য সামগ্রী একটা নাগাল রাখতে হবে, সাধারণ মানুষের নাগাল না থাকলে রমজানের উপর সাধারণ মানুষের তীব্র একটা রাষ্ট্রক্ষোভ সৃষ্টি হয়। সেটা একটা অবস্থা উপনীত করেছে। বন্দরের যে উপদেষ্টা রয়েছেন ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি একজন সাবেক আমাদের নির্বাচন কমিশনার ছিলেন, একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সাবেক। ওনাকে চিন্তা করা উচিত ছিল যে এই সময়ে এই ধরনের অসমতা একটা চুক্তি করে একটা পরিস্থিতি সৃষ্টি করে পুরো জাতিকে অর্থনৈতিকভাবে একটা সংকটের মধ্যে নিমজ্জিত করার কোনো অর্থ থাকছে না। এই সময়টা মানে এই যে তড়িঘড়ি করে সরকারের শেষ সময় যখন তারা দেখলো যে এই ধরনের একটা চুক্তি করলে পরবর্তী একটি নির্বাচিত সরকারকে এই চুক্তি পালনে বাধ্য থাকবে। দুইটা চুক্তি, একটা আপনি যেটা বললেন প্রথম দিকে এই চুক্তিগুলো তারা করলেন না, তারা এটাকে বাস্তবায়ন করে দেখতো যে এটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য কার্যকরী এবং কতটা ভালো হবে, দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে। না, এটাই আর কি, একটা বাণিজ্য চুক্তি, একটা বন্দর, এই দুইটা অত্যন্ত স্পর্শকাতর ছিল জাতির জন্য। এই দুইটা চুক্তি সেই বিষয়টি তাদের চিন্তা করা উচিত ছিল। ছিল। আমি একটি কথা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের চট্টগ্রামের লোক হিসেবে আমরা ওনাকে নিয়ে একটা বিশেষ গর্বান্বিত গর্ববোধ করে থাকি। তার সাথে উনি নোবেল লরিয়েট, এটা আন্তর্জাতিক পর্যায়ে ওনার একটা মান রয়েছেন, মর্যাদা রয়েছেন, স্বীকৃতি রয়েছে। কিন্তু উনি এই যে 18 মাস উনি যে ক্ষমতা মসনদে ছিলেন, সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি এই চট্টগ্রামের জন্য কিছু করে দিতে পারলেন না। আমরা একটা জাতির জন্য তো কিছু করতে পারলেন না। চট্টগ্রাম কি বিশেষ কি বলবো, আমরা চট্টগ্রামে যে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতের জন্য যে কালীঘাট সেতুটি করার জন্য, এটা বিশাল বড় প্রকল্প না। দেশের যে সমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে এবং যেই প্রকল্প হাতে নিয়ে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার আমাদের ঘাড়ে এসেছে, সেই দায়টি মাথায় থাকার পরেও তো আমরা চট্টগ্রামবাসী তো সেই এই ধরনের একটা ব্রিজও তো আমরা পেতাম, যে কাজটা তো উদ্বোধন না, কাজটাকে শুরু করা যেত। এইটা এখন আপনি দেখুন, আমাদের নব নির্বাচিত আমির বসু মহোদয়, এমপি মহোদয়, উনি মন্ত্রী হলেন, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রী হলেন, তাকে আমরা অবলম্বন জানাতে পারি চট্টগ্রাম থেকে।
উনি প্রথম ব্যবসায়ীদের সাথে বন্দর সুবিধাভোগী এবং চট্টগ্রাম ব্যবসায়ীদের সাথে উনি বসছেন। হ্যাঁ, উনি মত বিনিময় করেছেন। নির্বাচিত হয়ে চট্টগ্রামে এসেই বন্দর নিয়ে কথা বলেছেন, যেহেতু বন্দর দেশের একটা বিরাট একটা ফ্যাক্টর। বন্দরকে গতিশীল করার জন্য কিভাবে সে মানে ওভারটাইম বাড়ে দিয়ে পণ্য খালাস করার একটা প্রক্রিয়া করার এর জন্য। মধ্যে যে ক্ষতিগুলো হয়েছে, এই যে 10-12 দিন পণ্য হ্যান্ডলিং, লোডিং আনলোডিং বন্ধ থাকার কারণে যে আমাদের যে একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য তো আসলে নির্বাচিত সরকার অর্থমন্ত্রী সে তার একটা সে যথাসময়ে এটা শ্রমিক কর্মচারীদের বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে সেখানে উল্টা কিন্তু পরামর্শ দিয়েছেন। সেখানে শঙ্কর সাহেব উল্টো দেখলাম শ্রমিকদেরকে গ্রেপ্তার করালো, তাদের বাড়ি ঘরে তাদের মামলা দিয়ে হয়রানি করলো শেষ মুহূর্তে। কেন এটা কেন করলেন উনি? ওনার একটা ভালো ইমেজ ছিলেন, একজন সাবেক সেনা কর্মকর্তা। শ্রমিকরা আমরা তো অন্তত এটা বলবো যে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যে আমরা এটা দেখবো যে আমাদের দেশের যে আয়ের একটা বড় বিষয় নয়, দেশের স্বাধীন মানে সার্বভৌম দেশের এখানে এই যে প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এখানে একটা বন্দর একটা বিশাল ফ্যাক্টর আছে। একটা বিদেশি কোম্পানির সাথে আমরা যে চুক্তি করব, দেশের প্রধান বন্দর আমাদের তো আরো বন্দর আছে, পায়রা বন্দর রয়েছে আমাদের, ওই যে কি বলে খুলনা মংলা বন্দর রয়েছে, সেগুলো এবং একটা নতুন বন্দর আমাদের বাংলাদেশ সরকারের জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত যেই টার্মিনাল হয়েছে, যেই নিউ কন্টেইনার টার্মিনাল, এরপরে পানামা টার্মিনাল, এই যে টার্মিনালগুলো হয়েছে এগুলো তো বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়। ঠিক আছে, এটা হয়েছে, এটা বন্ধ পরিচালনা করুন। যদি কোনো বিদেশি কোম্পানির সাথে যে একটু তাদেরকে ভালো করা বন্দরকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে একটা তাদেরকে দিয়ে একটা নতুন বন্দর করিয়ে নেন, তারা বিনিয়োগ করুক, তারা বিনিয়োগ করে নতুন বন্দরের দিকে সেদিকে 10 বছর লাগবে, তারা সেভাবে করে নেই, সেই দিকে নতুন একটু বন্ধ করার জন্য উদ্যোগ নেন। এই যে আমাদের এখন বর্তমানে যে এই যে গভীর সমুদ্র বন্দর যে হচ্ছে, সেখানে বিনিয়োগ করার কেউ নেই, আমাদের করার উপরে মানে আমাদের বারাভাতে অন্য একজন আইসা আমাদের একবারে রেডিমেড করা একটা বন্দর, আমাদের একটা বন্দর তৈরি করা বন্দর, সে আরেকজন এসে এটা আমাদের 20,000 কোটি টাকা আমাদেরকে রাজস্ব থেকে বন্দর থেকে বরাদ্দ দিতে হয়েছিল এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে গিয়ে। আমি যেটা বলতেছি, আর মানে দুঃখ লাগছিল ব্রিগেডিয়ার সরকার উনি নিজেই মব ভায়োলেশনের মধ্যে পড়ে গেছিল, তখন বন্দরে দেখলাম। আর একটু হলে তো উনি আক্রান্ত হয়ে পড়তেন, তাহলে কি হইতো, কি সর্বনাশ। না শ্রমিকরা যে কোনো শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের যে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের যে অতীতে যে সকল দেশের স্বার্থ সংরক্ষণের জন্য আন্দোলন করেছে, প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখেছি যে শ্রমিকরা সেই জীবন বাজি রেখে সেই আন্দোলনকে সফল করেছেন। তো কাজেই এইটাকে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমরা ওই যে টাকা, বাংলাদেশ সরকার বেশি টাকা ইনকাম করবে সেই প্রলোভন দেখিয়ে মানে একটি চুক্তি করবে, এইটা কিন্তু কখনোই চট্টগ্রামের মানুষ যারা, শুধু চট্টগ্রামের মানুষ নয়, চট্টগ্রামে বসবাসরত দেশের বিভিন্ন অঞ্চলে যারা মানুষ রয়েছে, তারা চট্টগ্রামের ক্ষতি হবে অর্থাৎ দেশের ক্ষতি হবে বা দেশের এই শান্তি শৃঙ্খলা, বিশেষ করে নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেই চুক্তি করতে কখনো অতীতে চট্টগ্রামবাসী দেয়নি, এইবারও দিচ্ছে না। এটা আবার একটা বলতেছি কিরণ ভাই, মানে আমি তো সাহেব আর একটা কথা বলছিলেন, চট্টগ্রামকে উনি বাণিজ্য রাজধানী করার ওনার একটা প্রক্রিয়া উনি আছেন, ওনার মাথায় রেখেছেন, উনি এটা চিন্তা ভাবনা উনি করছেন, যেটা অতি সহজ ছিল ডক্টর ইউনূস সাহেব করতে পারতেন, সর্বোচ্চ ক্ষমতা শিকার ছিলেন, কিন্তু পারলেন না। শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে আমরা সমালোচনা করি, উনি ফরিদপুর এবং গোপালগঞ্জ উনি এই জন্য উনি পদ্মা সেতু করেছেন, এই যে উনি করলেন নিজের এলাকার জন্য, উনি করে তো দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য একটা পদ্মা সেতুই তাদেরকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। আর আমাদের এই যে বন্দরের উন্নয়ন কিংবা বিশেষ করে আমাদের এই যে বাণিজ্য রাজধানী করার জন্য যে সমস্ত অবকাঠামো আমাদের
চট্টগ্রামের যে সকল অবকাঠামো, বিশেষ করে এই কেন্দ্রীয় কার্যালয়গুলো যেগুলো ছিল, আজকে পেট্রোলিয়াম কর্পোরেশনের শুধু কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামে রয়েছে। আমাদের নৌবাহিনীর যে সদর দপ্তর ঢাকাতে রয়েছে, এই নৌবাহিনীর সদর, এই কতগুলো বাণিজ্যিক রাজধানী করতে গেলে দেশের যে যে বিশেষ করে এই যে রাজস্ব ব্যাপার আছে, ট্যাক্সের ব্যাপার আছে, সম্পূর্ণ এগুলো ধাপে ধাপে এগুলো আমাদের শিপিং কর্পোরেশন হেড অফিস আমাদের বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে রয়েছে। তো এই যে এই জিনিসগুলো আমাদের ধাপে ধাপে বাণিজ্যিক রাজধানী করতেগুলো আরও কতগুলো বিষয় আছে। এখানে যদি আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে, যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে আরও বেশি কার্যকরী করতে হবে। আচ্ছা, আপনারা একটু যোগ করে আমাদের নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু একটি কথা বলেছেন যে ঢাকার মধ্যে যে জনসংখ্যা গিজগিজ করছে, এই যে জনসংখ্যা এত বেশি যে গিজগিজ করতেছে, তার কারণটা কি? উনি চাচ্ছেন যে বিকেন্দ্রীকরণ করার জন্য। যে অঞ্চলে যে বিষয়টা অধিক গুরুত্ব পাবে, উৎপাদিত হবে, সেই অঞ্চলে সেই মন্ত্রণালয় স্থানান্তর করা হলে ঢাকামুখী যে মানুষের যে সমাগম, আমাদের বাণিজ্য রাজধানী চট্টগ্রামের কারণ হচ্ছে যে যেহেতু বন্দর কেন্দ্রিক অর্থনীতি হওয়ার কারণে এই জন্য বাণিজ্য রাজধানীটা চট্টগ্রাম জন্য প্রধান হয়েছে। উত্তরবঙ্গে যেখানে কৃষি পণ্য উৎপাদন হচ্ছে সেখানে আমাদের কৃষি মন্ত্রণালয় নিয়ে যেতে পারে। এভাবে তো হবে। তাহলে এই যে বিকেন্দ্রীকরণ, সবগুলো যে ঢাকামুখী জনসংখ্যার যে তীব্র চাপ, যিনি তারেক রহমান তিনি নিজেই বললেন যে এটা তো ঢাকাকে বাঁচাতে হবে। ঢাকাকে বাঁচাতে হলে তাহলে কীভাবে বাঁচাবেন? আপনি বিকেন্দ্রীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে আপনি ঢাকার থেকে ঢাকামুখী মানুষকে সরিয়ে নিতে হবে। হ্যাঁ, এভাবে যদি করা হয় তাহলে ঢাকা থেকে আস্তে আস্তে মানুষ এটা তো বাস্তব কথা। আমরা দেখি যে সচিবালয় শুধু একটা জায়গায়, সচিবালয়ের মানে সচিবালয়, সেই সচিবালয় সেখানে বসেন মন্ত্রীরা। আমরা এটাকে সচিবালয় বলে আসছি, কিন্তু আসলে মন্ত্রীদের, যেহেতু মন্ত্রীরা সব প্রধান, এটাকে মন্ত্রণালয়ই আমাদের কত পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয় করতে পারলো না। তারপরেও তার মানে যে শিল্প মন্ত্রণালয়, এই শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম চলে হচ্ছে মতিঝিলে। এই যে মতিঝিলে যে শিল্প মন্ত্রণালয়ের অফিস রয়েছে, তো সচিবালয় এখানে কি কাজ কি হচ্ছে না? এটা দিয়ে প্রমাণ করে যে সবগুলো সচিবালয় এক জায়গায় থাকার, বা সচিবালয় কিংবা আমরা মন্ত্রণালয় বলি, এক জায়গায় থাকার প্রয়োজন নেই। এটা যে যদি দেশের বিভিন্ন জায়গায় যদি থাকা হয়, আপনার এই ঢাকা শহরে একটু এদিক সেদিক যদি থাকা, তাহলে ওদিকে খুলনাতে আমাদের শিল্পনগরে তো আপনার শিল্প মন্ত্রণালয় খুলনা নিয়ে গেলে আপত্তি কোথায়? এটাই তো মানে এটা আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, আমি মনে মৎস্যকের যেখানে আছে, মৎস্য উৎপাদন যেখানে, মৎস্য মন্ত্রণালয় সেখানে হবে। মৎস্য মন্ত্রণালয়, এই যে মন্ত্রণালয়গুলোকে ওই দেশের এই ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট যারা সম্পৃক্ত ব্যবসায়ী যারা আছেন এবং শিল্পপতি যারা আছেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা বিভিন্ন জায়গায় স্থানান্তর করা, অথবা যদি দেখা যায় এটা সম্ভব না হয়, তাহলে ওই এলাকায় যে আঞ্চলিক অফিস করে সেখানে সম্পূর্ণ কার্যকর ফিটনেস করে, এখানে শুধুমাত্র স্বীকৃতি শুধু একটু ঢাকার মধ্যে একটা আপনার যেগুলো একটা মন্ত্রণালয়, যেমন আপনি যেরকম বললাম খুলনাটা বললাম, মৎস্য চট্টগ্রাম, এটা ঢাকা একটা অফিস থাকতে পারে। কার্যক্রম প্রত্যেকটা জেলাতে হবে, যে জেলা যেটা প্রাধান্য হচ্ছে সেখানে মন্ত্রণালয় স্থানান্তর করা হবে। তাহলে ঢাকা থেকে আমরা সরে আসতে পারবো, আমাদের তীব্র চাপটা কমে আসবে। কিরণ ভাই, আপনি এই যে বিষয়টা বলছেন, এই আরেকটা বিষয় আপনি বলছেন না, সংরক্ষিত নারী আসন, যেটা আপনি বলতে এটাই তো ব্যাপারটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে 1971 সালে স্বাধীন হওয়ার পরে পরবর্তী পর্যায়ের যে সকল সরকারগুলো ছিল, ধাপে ধাপে মহিলাদের, আমাদের অনগ্রসর একটি জনগোষ্ঠী, দেশের অর্ধেকাংশ হলো মহিলা, এই মহিলাদেরকে পিছিয়ে থাকার জন্য, তাদেরকে পিছিয়ে থাকার কারণে এগিয়ে আনার জন্য, নেতৃত্বে এগিয়ে আনার জন্য সংরক্ষিত আসনটি করা। একসময় দেখা গেল যে একজন মহিলা সরাসরি নির্বাচন করার মতো সাহস পেত না এবং নির্বাচন করেও নেই। এই সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে আমরা 1982 সালের যখন শেখ হাসিনা দেশে আসেন, কিংবা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে
যখন জিয়াউর রহমান সাহেব মারা যান তখন যে নেতৃত্ব দিয়ে সে দলের নেতৃত্ব দিয়ে এসে তখন এই যে একটা সরাসরি নির্বাচন 1991 সালের নির্বাচনের মধ্য দিয়ে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানে এই উপমহাদেশ একজন এই উপমহাদেশের মধ্যে একজন মুসলিম মহিলা প্রধানমন্ত্রী এই নির্বাচিত হয়েছিলেন। এই যে একটা যে মহিলাদের যে নেতৃত্বের যে একটা বিকাশ সেটাকে করার জন্যই সরকার সংরক্ষিত মহিলা আসনের ব্যবস্থা করেছে। এই সংরক্ষিত মহিলা আসনগুলো করার উদ্দেশ্যই ছিল তখন প্রথমে ছিল 15, ধাপে পরবর্তী 30 থেকে এখন আমাদের ধাপে এখন 50 জন সংরক্ষিত মহিলা নির্বাচিত হবে। এখন এই 50 জন এটা ভাগটা কীরকম হবে? এটা ভাগটা হবে জায়গা 300 জন সংসদ সদস্য আনুপাতিক হারে এই 50 জন ভাগ করা হবে। সেখানে সরকারি দল থেকেও পাবে, বিরোধী দল থেকেও পাবে। তো আমরা লক্ষ্য করছি যে এই যে বর্তমানে যে 50 জনের মধ্যে 35টা আসন বিএনপি পাবে, বাকিগুলো বিরোধী দল। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে মানে স্বতন্ত্র 7 জন বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী 7 জন নির্বাচিত হয়েছে। আনুপাতিকে তারাও একটা আসন পায়, আমরা লক্ষ্য করেছি একটা আসন পেতে পারে। তো তারা যদি সরকারি দল তাহলে আবার এই সরকারি দলে বিএনপি দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়া, সেখানে আবার 2টা আসন তাদের পক্ষে পারতেও পারে, কারণ ওই ড্র চেয়ে হিসাবে। তো সেই হিসেবে আমরা মনে করি যে এইটা তো আগামী সংসদ অধিবেশন মানে আগামী 12ই মার্চের মধ্যে প্রথম সংসদ অধিবেশন হবে নতুন সরকারে। সেই অধিবেশনে স্পিকার নির্বাচন হবে এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্যদের নির্বাচন করা হবে। একটা মজার বিষয়, হ্যাঁ মজার বিষয় যে সরাসরি এমপিরা নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে, সেখানে মহিলারও বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন। রুমি পারহানা 7 জন নির্বাচিত, 7 জন নির্বাচিত মহিলা সরাসরি নির্বাচিত হয়েছে। এই 7 জন যদি নির্বাচিত হতে পারি, দলগুলো কেন তাদের আরও এই মহিলা সদস্য প্রার্থী দিতে পারলো না? যদি দেওয়া হতো তাহলে তো এই যে আস্তে আস্তে যখন সরাসরি মহিলা, বিশেষ করে যেমন উপজেলা পরিষদে 3টা ওয়ার্ড মিলে 1 জন মহিলা এই ভাইস চেয়ারম্যান দেওয়া হয়, মহিলা প্রতিনিধি দেওয়া হয়, এই যে প্রতিনিধি দেওয়া হয়। গ্রাম পর্যায়ে দেখা গেছে যে ইউনিয়ন পর্যায়ে সেখানে মহিলা পদে সরাসরি জনগণ প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড মিলে 1 জন। এটা কেন হবে? তারা অর্ধেক তাদের অর্ধেক দিয়ে দেন, আর না হলে আপনার এখানে এই যে এই একটা প্রক্রিয়াটা এটা চেঞ্জ করা দরকার। না হলে ওইরকম সরাসরি তাদেরকে নির্বাচন করার জন্য সংরক্ষিত এইভাবে না দিয়ে তাদেরকে সরাসরি প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী দিয়ে দেন। সে মনে করেন এই চট্টগ্রামে যে 41টা ওয়ার্ড নির্বাচন হয়, সেখানে আমরা দেখি যে 14 জন সংরক্ষিত মহিলা সদস্য সরাসরি নির্বাচন করেন, সরাসরি ভোটে নির্বাচন করে। আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি কিরণ ভাই, সেটা হচ্ছে যে সেটা আপনি জানেন যে যে আমাদের সংসদ অধিবেশন ডাকা হচ্ছে, হ্যাঁ, যেটা মানে মার্চের দ্বিতীয় সপ্তাহ, 12 মার্চের সপ্তাহ হচ্ছে। কিন্তু এই সংসদের পরে কিন্তু একটা সরকার একটা চাপের মধ্যে থাকবে, হজবরল অবস্থা হচ্ছে। উচ্চ কক্ষের যে বিষয়টা আছে সেই বিষয়টাও আসতেছে। আপনি দেখেন এই বিষয়টা, এই উচ্চ কক্ষ বিষয় সম্পর্কে আমার আগে থেকে সবসময় বলা আছে, আমি বলে আসছিলাম যে উচ্চ কক্ষটা এখন আমাদের ক্ষমতার যে ভারসাম্য, যে আমরা যেটা বলবো, একদিকে পার্লামেন্টের সদস্য, মন্ত্রী পরিষদ এবং উচ্চ কক্ষের যে প্রতিনিধিরা, উচ্চ কক্ষে যারা যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা কতটুকু প্রয়োগ করা হচ্ছে। উচ্চ কক্ষের একজন প্রতিনিধি তার পদমর্যাদা কোন পর্যায়ে যাচ্ছে, কোন স্ট্যান্ডার্ড যাচ্ছে, স্পষ্ট উচ্চ কক্ষের সেই প্রতিনিধি কি সে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এই মর্যাদা বহন করবে কিনা, আদৌ তাদের কাজটা সাধারণ সংসদ সদস্যের মর্যাদা সম্পন্ন কিনা, এই বিষয়ে তাদের চেয়ে বেশি পাওয়ারফুল হবে, এই বিষয়ে মর্যাদা বেশি হচ্ছে না। আমি যে বলতে চাচ্ছি যে মানে ভোটের শতাংশ অনুযায়ী যে আপনার উচ্চ কক্ষ যে গঠন করা হবে, যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু ঠিকই ঘুরে ফিরে দেখা যাচ্ছে জোটের মধ্যে, মানে বিএনপি এবং জামাত ইসলামী জোটের মধ্যে, তাদেরই এই 2 জোটের মধ্যেই উচ্চ কক্ষের প্রতিনিধিরা মনোনীত হবেন।
কিন্তু অন্যান্য যে ছোট ছোট দলগুলো যারা নির্বাচন করেছে তাদের ভোটের মানে শতাংশ এতই যে কম, যেটাকে আপনি কখনো মনে হচ্ছে যেটাকে ওরা যে পেয়ার পদ্ধতি, যে পদ্ধতি বলা হচ্ছে প্রয়োগে যদি যদি এটা মূল্যায়ন করা হয়, দেখছি যে ছোট বড় দলগুলো একটি আসন পাবে না উচ্চকক্ষে। তা আমি কিন্তু একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে পার্লামেন্ট এবং আমাদের পার্লামেন্টটা হচ্ছে গণমুখী যদি না হয়, জনগণ তো বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে দেখা যাচ্ছে যে সেটা শাসন ব্যবস্থার থেকে জনগণ বিমুখী হয়ে পড়ে। এটা এটা অত্যন্ত মানে মানে চমৎকার একটা বিষয়। এটা আমরা যারা আছেন, যারা গবেষণা আছে, বিশ্লেষণ করা উচিত। আমাদের যারা পার্লামেন্ট মেম্বার হচ্ছে, সেটা ওরা কিন্তু কখনো খুব সাধারণ মানুষ থেকে উচ্চকক্ষের এখন তারা তো নির্বাচিত না, বিষয়টা হচ্ছে জনগণের নির্বাচিত না। নির্বাচিত না। এখানে ব্যাপারটা তাদের কি যে তারা তারা কোন মানে পদ, মানে তারা কত ওই সংসদ সদস্যদের যে কি বেশি মর্যাদা সম্পন্ন বা না সমান মর্যাদা সম্পন্ন, এটা কি যদি আমরা স্পষ্ট না, স্পষ্ট না। তাদেরকে নির্বাচন করবে কি দল, দল কে কে আসবে? একটা দলকে বলা হলো যে এই সে বা বিএনপি যে 35টা আসন পাবে, 35টা বিএনপি নির্বাচনিত করে দেবে। কিন্তু দেশের সামগ্রিক উন্নয়নের জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আমরা মনে করতাম যদি দেখি যে এইটা দেখা যায় এক জেলা থেকে তো কয়েকজন পড়ে যেতে পারে, আবার কোনো জেলা বা কোনো বিভাগ থেকে বাদও যেতে পারে। এইটা যদি ওরকম করা হতো যে এই 164 জেলা থেকে করতে হবে এবং 64 জেলার এত% মহিলা, এত% পুরুষ, সেই ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়, অস্পষ্টভাবে রয়েছে। এই যে এখানে মহিলা হবে না পুরুষ হবে প্রতিনিধি, কিন্তু সেই বিষয়টি নাই। এই উচ্চকক্ষের মধ্যে অনেক সমস্যা আপনি যেগুলো বললেন, মানে এটা ইতিমধ্যে কিন্তু জনগণের মধ্যে এটা নিয়ে কিন্তু কানাকষা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে। এটা কিভাবে আলোচনার ভিত্তিতে আমরা যে গণভোটটা যে হয়ে গেল, আমরা গণভোটে ভোট দিলাম, এতগুলো 84টা সংশোধনী, আমরা তো সব বিষয়গুলো বুঝতে পারলাম না। আমি যে এটার সাথে বিষয়টা যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পার্লামেন্টে যারা পার্লামেন্ট মেম্বার হচ্ছেন এই যাবৎ পর্যন্ত আমরা দেখে যাচ্ছি, এই ত্রয়োদশ নির্বাচনে দেখেছি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি না হলে, অর্থবিত্ত না হলে, ব্যবসায়ী না হলে, শিল্পপতি না হলে, খুব কম লোকেই আমরা রাজনীতিবিদেরা কিন্তু এই পার্লামেন্টের সদস্য পদ নির্বাচিত হয়ে আসছে, পারে নাই কথা বলছেন। তো সেই হেতু পার্লামেন্টে মানে পরম্পরায় দেখে আসতেছে যে দেখা যাচ্ছে যে শিল্পপতি, ব্যবসায়ী, আপনার যারা খুব প্রভাবশালী, বৃত্তশালী, তাদের কবজায় রয়ে গেছে। তো এই জন্য আমরা এই দ্বিকক্ষ পার্লামেন্টের যে রূপরেখাটা আমি একসময় দেখছিলাম 2023 সালে, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার পতন হয়েছিল শাসন ব্যবস্থা, উনি একটা দেশে অবস্থান করছিলেন, কিন্তু এই যেই নিম্নকক্ষটা আমরা বলেছি উচ্চকক্ষ, নিম্নকক্ষটা যদি মানে পেশাজীবী, যে সাংবাদিকদের একজন প্রতিনিধি থাকবে। হ্যাঁ, এই একটা ভালো কথা বলেছেন। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে উচ্চ কক্ষের, সেটা হলো বিভিন্ন পেশার লোকজনদের সেখানে নো কন্ট্রোল। এখানে বিষয়টা হলো তারা এটা ভোটাধিকারের বিষয়টাতে না থেকে যে উচ্চ কক্ষে যারা থাকবেন, তারা নিম্নকক্ষে যারা আইন প্রয়োগ করতে যে কোনো জায়গায় গ্যাপ থাকলে, যে একটা আইন পাশ হলো, সে আইন পাশের মধ্যে দিয়ে আইনটা যখন একটা প্রস্তাব হইলো, সেখানে যে কোনো লিকেজ, কোনো জায়গায় গ্যাপ থাকে, সেই উচ্চ কক্ষে তারা একটা মতামত করতে পারে, ব্যাখ্যা করতে পারে। চিনি বিষয়টা একটা উদাহরণ দিতে পারি, যে চিনি নিয়ে একটা আমাদের ক্রাইসিস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার একটা বোঝা আছে, উচ্চ কক্ষের লোকজন যে ঠিক আছে এইটা মন্ত্রণালয় ওইখানে হতে পারে, এবং সেই ক্ষেত্রে ওই শুধুমাত্র নাম থাকবে। যে বিশেষ করে এই যে আমরা লক্ষ্য করি এই বিশ্ববিদ্যালয়গুলিতে যে সেনেট আছে, সেখানে সেনেটে ওইভাবে ভোটাধিকার মানে এটা তারা ভোটাধিকারের মধ্য দিয়ে বিষয়টাকে নির্ণয় করা হয়। কারণ আমাদের এটা হলো যে নির্বাচনটাই সঠিকভাবে হচ্ছে না, এটা স্বচ্ছতা আমরা পাচ্ছি না যে কিভাবে তারা বোঝা যাচ্ছে যে আমরা এই যে বিষয়টা আমরা উচ্চকক্ষ থেকে আমরা যে কিছু প্রত্যাশা করবো আসলে জাতি সেই প্রত্যাশাটা পুরো না হতে পারে। তবে সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিছুদিন। তবে যে কথাটা আমি আবার ঘুরে গেলে আবার বলতেছি, যে প্রতিনিধি যেভাবে আমরা পেশাজীবীদের থেকে পক্ষ থেকে যদি পার্লামেন্টে যদি কোনো অংশগ্রহণ করার জন্য নিম্নকক্ষের মধ্য দিয়ে যদি অবস্থান করার জন্য আমরা বলছি যে
তাহলে সেটা সেটা এটা পুরো একটা জাতির প্রতিনিধিত্ব করতে পারতো। ট্রেড ইউনিয়ন সংস্থা, ট্রেড ইউনিয়ন নেতারা যেতে পারতো, শিক্ষক নেতারা যেতে পারতো, সাংবাদিক নেতারা শ্রমিক যেতে পারতো, নেতারা দিতে পারতো। এবং চিকিৎসক যারা আছে, চিকিৎসা সেবা যারা দিচ্ছে তাদের পক্ষ থেকে যেতে পারতো, জেলে সম্প্রদায়ের পক্ষ থেকে যেতে পারতো। তারপর আপনারা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী আছে, পাহাড়ি জনগোষ্ঠী আছেন, তাদের থেকে প্রতিনিধি নিয়ে অন্তত 100 জন প্রতিনিধি নিয়ে একটা দ্বিকক্ষ নিম্নকক্ষ যদি গঠন করা হতো, এদেরকে এরা কিন্তু ফুলটা আমি এটা একটু বলতেছি, মানে ফুলটা প্রয়োজন নাই, অন্তত মাসে একবার তাদেরকে যদি নিম্নকক্ষে আহ্বান করা হতো, তারা যেত, তাদের বক্তব্যটা পেশ করতো। এদের জন্য সামথিং কনভিন্স দিয়ে রাখতে পারতো। আমি একটু সাপ্লিমেন্ট দিতে বলেন, চাই। আপনি বলেন। আপনি যারা আমরা যে দ্বিকক্ষর মধ্যে আমরা যারা প্রতিনিধি আসবে, এই প্রতিনিধি যেহেতু সরাসরি নির্বাচিত নয়, তাদেরকে নিম্নকক্ষ রেখে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তারা উচ্চকক্ষ থাকবে, তারা উচ্চকক্ষ থেকে, আর যারা এইভাবে মনোনীত তারা নিম্নকক্ষে, যেরকম সংরক্ষিত মহিলা সদস্যদের যারা নির্বাচিত, সেটাই করা উচিত ছিল। এটা আসলে যারা ওই থিওরিটা যারা প্রবক্তা ছিল, তারাও তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারেনি। তাদের একটি জায়গা থেকে তারা বসে, তারা একটি অবস্থা থেকে, সাধারণ মানুষের কাছে আসেনি, সাধারণ মানুষের সাথে বিচ্ছিন্ন অবস্থা থেকে তারা রুমে বসে বসে যদি তারা এই সমস্ত যদি আপনি গদ্য পাঠ করতে থাকেন, তাহলে জনগণের সমস্যার সমাধান হবে। 24 তলা বসে, 24 তলা 29 তলায় বসে নিচতলার এই মানুষের জন্য আইন প্রণয়ন করলে সেই আইন তো জনমুখী হবে না। উনি যিনি আইন প্রণয়ন করেছেন, উনি প্লেন করে চলে যাবেন, শুধু চা করে চলে গেলেন। উনি আমাদের যেমন বাণিজ্য মন্ত্রী চলে গেলেন, ওরা জাতিকে একটা সে তো স্পষ্ট বলেছেন যে আমাদের যে ছবি এটা ব্যবসা না, সে কিন্তু যাওয়ার সময় কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ব্যবসা, এই ব্যবসা আমরা মানে সেই লক্ষ্যে, যে লক্ষ্যে আগানোর কথা সেই লক্ষ্যে আমরা আগাতে পারিনি। এখন যে বিষয়টি আমরা প্রথমে শুরু করেছিলাম যে 10% শুল্ক, ট্রাম্পকে তো সেই যে সারা বিশ্বে সে এখন আবার একটা কি 10% ট্যাক্স সারা পৃথিবীর উপর আর করে দিয়েছেন। এইটা তার অলরেডি এর মধ্যে তাকে এই মার্কিন প্রেসিডেন্টকে সেই দেশের সুপ্রিম কোর্ট এই ট্যাক্স তার আরোপ করার একটা অবৈধ ঘোষণা করছে। তারপরও তিনি আবার সেই বিশ্বের মানুষের উপর খরচ চালিয়ে যাচ্ছে, আমরা উপনিবেশ রাষ্ট্র হিসেবে উনি মনে করেন, উনি আমাদের কর্তা রাষ্ট্র, উনি আমার খবরদারি করবেন। এটা পৃথিবীতে এখন এই যুগে এসে, একটা আধুনিক যুগে এসে আমরা সভ্য জাতি হিসেবে আমরা এই জাতীয় নীতি ভাবনা কল্পনা করতে পারি না। যেখানে মানবাধিকার রয়েছে, আমরা বলি কথায় কথা মানবাধিকার, গণতন্ত্র কথা বলি, যেখান থেকে গণতন্ত্র সৃষ্টি হয়েছে শুধু সে আমেরিকা থেকে, সেখানে যদি গণতন্ত্র যদি কুটাঘাত করা হয়, যে মানবাধিকার যদি লঙ্ঘিত হয়, তাহলে আমরা যারা তৃতীয় বিশ্ব নাগরিক আছি, ন্যূনতম এই জীবন বাঁচে আছে, তাদের প্রতি যদি এরকম যদি বৈরী আচরণ করে থাকেন, 10% নতুন করে শুল্ক আরোপ চাবি দিয়েছেন, তাহলে তো আমরা ঢাকাই মারা দিতে হবে, দেশের সাধারণ মানুষ ঢাকাই মারা দিতে হবে। দর্শক, আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে আমরা এই সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা একেবারে আলোচনা করি, শেষ করব। তো আমরা এই বাংলাদেশের এই দীর্ঘদিন পরে, বিশেষ করে এই গত 24 সালের 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের গণ আন্দোলনের মুখে পতনের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হয়, অন্তর্বর্তী সরকারের 18 মাসের যে সরকার, সেই সরকারের যারা উপদেষ্টা পরিষদ ছিল, সেই উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন, তাদের যে ক্ষমতায় এই দায়িত্বে আসার আগে তাদের যে সম্পদের পরিমাণ এবং তাদের চলে যাওয়ার পরে যে সম্পদের সম্পদ, এই সম্পদের হিসাবের জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে তারা একটা সম্পদের হিসাব বিবরণী পেশ করেছে। আশা করি আমাদের যে জাতীয় NRB, জাতীয় ট্যাক্স প্রতিষ্ঠান, যে আমাদের তাদের যে দুদক, সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং সেই ব্যাপার ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যে আগামী যে সংসদে যেই সকল 84 সংস্কার এবং গণভোটের হা না ভোটে, গণভোটের হা ভোটের মধ্য দিয়ে
এবং বিশেষ করে সংরক্ষিত মহিলা এবং স্পিকার নির্বাচন, এই সকলগুলো আগামী সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ শুরু করবে। এবং সেই শুরুর মধ্য দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের সপক্ষের দল, যে আশা করি যে বাংলাদেশের সেই 1971 সালের চেতনাকে ধারণ করে এবং আগামী দিনে স্বপ্নের বাংলাদেশে আর কোনো আমরা এই যে অগণতান্ত্রিক উপায়ে যে কোনো সরকার ক্ষমতায় না আসতে হয় এবং কোনো সরকার যেন স্বৈরাচারী মনোভাব পোষণ করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে না থাকে, ক্ষমতা ধরে না রাখে, সেই বিষয়টি লক্ষ্য রেখে আগামীর এই বর্তমান যে ক্ষমতাসীন সরকার সেই বিষয়টিকে লক্ষ্য করে এবং মানুষের যান মাল নিরাপত্তা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে সকল বিষয়ে একটি ভালো ও সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশ উপহার দেবেন, এমনটাই আশা করি। দর্শক, আগামী দিনে আপনাদের সাথে আবার কথা হবে কোনো বিষয় নিয়ে। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের লাইভে এসে আমাদেরকে মতামত দিবেন এবং আপনাদের মতামত নিয়েই আমরা আগামী দিনের সংবাদ পর্যালোচনা করব এবং জনগণের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।